আজ বশির মোল্লার মন ভালো, কারণ ঠান্ডা লেগে সর্দির মতো হয়েছে। সর্দিতে নাক বন্ধ, কোনো কিছুরই ঘ্রাণ পাচ্ছেন না। কাজেই আজ মাছ খেতে পারবেন, গন্ধ কোনো সমস্যা হবে না। বাইন মাছ এনে রান্না করতে বলেছেন। লঞ্চের বাবুর্চি ঝোলঝোল করে বাইন মাছ খুব ভালো রান্না করে। বাইন মাছের সন্ধানে লোক গেছে। আরও একটি বিশেষ কারণে বশির মোল্লার মন ভালো। সার্কাসের ছোট মেয়েটিকে তিনি কাছ থেকে দেখেছেন। দড়ির ওপর অনেক দূর থেকে দেখে মেয়েটাকে তার যতটা সুন্দর লেগেছে, কাছ থেকে আরও বেশি সুন্দর লেগেছে। সাধারণত উল্টা হয়, দূর থেকে যাদের সুন্দর লাগে কাছে আর সুন্দর লাগে না। গতকাল মেয়েটার গলায় সোনার মেডেল পরিয়ে 10,000 টাকা হাতে দিতে দিতে বলেছেন, তোমার নাম কি গো? মেয়েটা হেসে দিয়ে বলল, নাম তো জানেন, আবার কেন জিজ্ঞেস করছেন? বশির মোল্লা বললেন, প্রত্যেকে তার নিজের নাম মধুর করে বলে, তুমি কত মধুর করে বলো, এটা শোনার জন্য নাম জিজ্ঞেস করলাম। মেয়েটা তার কাছ থেকে এ ধরনের কথা শুনবে বলে আশা করেনি। মেয়েটার চোখের ওপর দিয়ে বিস্ময় ঝিলিক মেরে গেল। বিস্ময়টা বশির মোল্লার ভালো লাগলো। এই মেয়ে আশেপাশে থাকলে তার বিস্মিত চোখ ঘন ঘন দেখার সুযোগ পাওয়া যাবে। তিনি এখন তার চারপাশে ভীত চোখ দেখেন, বিস্মিত চোখ দেখেন না। বশির মোল্লা ঘড়ি দেখলেন, 11টা বাজে। আকাশ মেঘলা, বৃষ্টি বাদল হবে বলে মনে হয়। গা ভর্তি ঘামাচি হয়েছে। বৃষ্টিতে না ভিজলে ঘামাচি দূর হবে না। অবশ্যই ঘামাচির একটা উপকারিতা আছে। নখ দিয়ে কেউ যখন ঘামাচি মারে তখন খুবই আরাম লাগে। গা ভর্তি ঘামাচি নিয়ে তিনি বসে আছেন। তাকে ঘিরে 3 বোন বসে আছে, ঘামাচি মারছে। ভাবতেও ভালো লাগে। পৃথিবীর কোনো মেয়ের সঙ্গে অন্য কোনো মেয়ের মিল থাকে না। কাজেই 3 বোন 3 ভাবে ঘামাচি মারবে। সবচেয়ে ভালো করে যে ঘামাচি মারবে তাকে 8 ভরি ওজনের একটা মেডেলও দেয়া হবে। মেডেলে লেখা থাকবে ঘামাচি রানী। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। বশির মোল্লা বৃষ্টিতে ভেজার পরিকল্পনা বাদ দিয়ে লঞ্চে নিজের ঘরে বসে রইলেন। তার গায়ে কোনো কাপড় নেই। ঘিয়া রঙের একটা চাদর কোমরের কাছে ফেলে রাখা। ইদানিং তার সমস্যা হয়েছে, কাপড় গায়ে রাখতে পারেন না, গা কুটকুট করে। সমস্যাটা আগে গরমের সময় হতো, এখন সারা বছরই হয়। বাইরে ঘোরাঘুরি করা এই কারণেই দ্রুত কমে আসছে। তিনি বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকেন। কোমরের কাছে পাতলা চাদর দেওয়া থাকে। সব সময় যে তা থাকে তাও না, বেশিরভাগ সময় থাকে না। আজ চাদরে নিজেকে খানিকটা ঢেকে রেখেছেন, কারণ সার্কাসের ম্যাজিশিয়ান ব্যাটাকে আসতে বলেছেন। তিনি তার কাছ থেকে ভেতরের সংবাদ কিছু সংগ্রহ করবেন। মোটামুটিভাবে যা জানার সবই জানা হয়ে গেছে, তারপরও ভেতরের কিছু খবরাখবর দরকার। তোয়ব নামের ম্যানেজার অতিরিক্ত চালাক। তার চালাকি সামলে দিতে হলেও ভেতরের কিছু তথ্য দরকার। তোয়বের পেছনে তিনি সর্বক্ষণের জন্যে একজন লোক লাগিয়ে রেখেছেন। সেই লোক যে খবর দিয়েছে তা বিস্ময়কর। তোয়ব 2টা 7 টানি ট্রাক ভাড়া করেছে। ট্রাক 2টা রাত 1টায় সার্কাসের মাঠে যাবে। দলবল নিয়ে পালিয়ে যাবার মতলব না তো। এদিকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে আরো 7 দিন সার্কাস চলবে। তোয়ব কোনো একটা চাল চালার চেষ্টা করছে। চালটা বশির মোল্লা ধরার চেষ্টা করছেন। তিনি রাগ করছেন না, আবার বিরক্তও হচ্ছেন না, বরং মজা লাগছে। বুদ্ধির খেলা খেলতে তার সবসময় ভালো লাগে। সমস্যা একটাই, বুদ্ধির খেলা খেলার মতো মানুষের সঙ্গে তার আজকাল দেখা হয় না। পৃথিবীতে 4 রকমের খেলা আছে। 1 জ্ঞানের খেলা, 2 বুদ্ধির খেলা, 3 টাকার খেলা, 4 সাপের খেলা। এর মধ্যে সবচেয়ে সহজ খেলা টাকার খেলা। এই খেলা নির্ভর করে টাকার পরিমাণের ওপর। যার যত বেশি টাকা, এই খেলায় সে তত বেশি ভালো খেলে। সবচেয়ে কঠিন খেলা হলো বুদ্ধির খেলা। কঠিন খেলা বলেই এই খেলায় আনন্দও বেশি। সার্কাসের ম্যাজিশিয়ান মতিন চলে এসেছে। বশির মোল্লা তাকে সরাসরি
তার পর্দায় ঢাকা খাস কামরায় ডেকে পাঠালেন। তার কোমরে ফেলে রাখা ঘিয়া রঙের চাদরটা দূরে সরিয়ে দিলেন। মতিন বাবাজি ম্যাজিক দেখে লোকজনদের চমকে দেয়। তিনিও ব্যাটাকে চমকে দেবেন। ম্যাজিক ছাড়াই চমক। ব্যাটা ঘরে ঢুকেই দেখবে কুচকুচে কালো দুই মণি এক ন্যাংটা বাবা গম্ভীর মুখে বসে আছে। যে ম্যাজিক দেখিয়ে লোকজনের চোখ কপালে তুলে দেয়, তার নিজের চোখ কপালে উঠে যাবে। ম্যাজিশিয়ান মতিনের চোখ সত্যি সত্যি কপালে উঠে গেল। বশির মোল্লা নরম গলায় বললেন, ভাই, কিছু মনে করবেন না, গরম বেশি পড়ছে, এই জন্য ন্যাংটো হয়ে বসে আছি। বৃষ্টি পড়া অবশ্য শুরু হয়েছে, আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলেই গায়ে চাদর দিব। আপনার অসুবিধা হলে নিচে তাকাবেন না, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। আপনার নাম কি যেন? প্রফেসর মতিন, জাদু সম্রাট প্রফেসর মতিন। জাদু সম্রাট কবে হয়েছেন? কেউ বানিয়েছে না নিজে নিজে হয়েছেন? সকালে ঘুম ভাঙার পর সবাইরে ডেকে বললেন, আমি জাদু সম্রাট। মতিন মেজাজ খারাপ করে তাকিয়ে আছে। লোকটা কেন তাকে ডেকে পাঠিয়েছে, কেনই বা ন্যাংটো হয়ে বসে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। জাদু সম্রাট, দাঁড়ায় আছেন কেন? বসেন, নাকি ন্যাংটো মানুষের সঙ্গে বসতে অসুবিধা আছে? মতিন বিরক্ত গলায় বলল, আমার কাজ আছে, কি জন্যে ডেকেছেন বলেন। বশির মোল্লা ঘিয়া রঙের চাদর দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, এত টাকা খরচ করে সার্কাসের দলটা কিনলাম, তাদের লোকজন কেমন জানার জন্যই আপনাকে ডেকেছি। জাদু সম্রাট প্রফেসর মতিনের মুখ হা হয়ে গেল। বশির মোল্লা আর চোখে মতিনের দিকে তাকিয়ে আছেন। জাদু সম্রাটের বিস্মিত মুখ দেখতে ভালো লাগছে। মিথ্যা কথাটা এই গাধা ম্যাজিশিয়ান ধরতে পারছে না, সত্যি ভেবে নিয়েছে। বশির মোল্লা হাই তুলতে তুলতে বললেন, সার্কাসের দলটার যে হাত বদল হয়েছে তা জানেন না? না। তৈয়ব কিছু বলে নাই? না। ম্যানেজার সাহেব অবশ্য কখনো কিছু বলেন না। আপনি কি সত্যি সত্যি স্বাধীন বাংলা সার্কাস কিনেছেন? কত টাকা দিয়ে কিনেছেন? কত টাকা দিয়ে কিনেছি সেটা তোমাকে বলবো কেন? তুমি আমার কর্মচারী, এর বেশি কিছু তো না। তোমার সঙ্গে কিছুক্ষণ আপনি আপনি করেছি, এখন থেকে আর করব না। আমি আমার কোনো কর্মচারীর সঙ্গে আপনি আপনি করি না। এখনো দাঁড়ায় আছো কেন? বসো। জাদু সম্রাট বসল। বশির মোল্লা গলা নামিয়ে বললেন, সার্কাসের ভেতরের খবর কিছু দাও দেখি। মতিন শুকনো গলায় বলল, ভেতরের কোন খবর? মেয়ে তিনটা সম্পর্কে বলো, এরা কি বাইরে ভাড়া খাটে? মতিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বশির মোল্লা বললেন, সার্কাসের কোনো লোকের সঙ্গে মেয়েগুলির লটিপটি আছে। মতিন তাকিয়ে আছে, কি বলবে কিছুই তার মাথায় আসছে না। কি অদ্ভুত মানুষ! এই মানুষটা কি সত্যি সত্যি সার্কাস কিনে নিয়েছে? বশির মোল্লা বললেন, জাদু সম্রাট, তোমার পয়সা গিলে খাওয়ার ম্যাজিকটা কিভাবে করো? পয়সা হাতের তালুতে লুকাইয়া রাখো। যে কিভাবে লুকায় রাখো আমাকে শিখিয়ে দাও। একদিনে তো শিখন যাইবে না, পামিং করে বছরের পর বছর শিখতে হয়। আমি ওস্তাদের কাছে পামিং করে 4 বছর ধরে শিখেছি। তুমি বেকুব মানুষ, তোমার তো সময় বেশি লাগবেই। আমি তো তোমার মতো বেকুব না, আমি তাড়াতাড়ি শিখব। পয়সা কিভাবে লুকাও শিখাও দেখি। বশির মোল্লা তার থাবার মতো হাত মেলে ধরলেন। সন্ধ্যা হয়ে গেছে। বশির মোল্লা একা একা তার ঘরেই বসা, ঠিক আগের জায়গাতেই বসা। তিনি হাতের তালুতে পয়সা নিয়ে পামিং প্র্যাকটিস করেই যাচ্ছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এর কৌশল এখন তার আয়ত্তে। মাঝে মধ্যে হাতের তালু থেকে পয়সা খসে যাচ্ছে, তবে বেশিরভাগ সময় লেগে থাকছে। পয়সা গিলে খাওয়ার খেলাটা বশির মোল্লা এখন ইচ্ছা করলেই দেখাতে পারবে। তার খেলা জাদু সম্রাট মতিনের মতো না হলেও খুব খারাপ হবে না। বশির মোল্লা অপেক্ষা করছেন, তৈয়বের জন্য অপেক্ষা। তৈয়বকে এখানে আসতে কোনো খবর পাঠানো হয়নি, তবে সে যে আসবে এটা নিশ্চিত।
জাদু সম্রাট মতিন সার্কাস বিক্রির খবর ছড়িয়ে দেবে। তোয়বের মতো বুদ্ধিমান মানুষ এই ধরনের গুজবের রহস্য ধরতে পারবে না তা তো হয় না। সে আসবেই। সে যদি বুদ্ধিমান হয় মেয়ে তিনটাকে সঙ্গে নিয়ে আসবে। বিনয়ী গলায় বলবে, স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, তিন বোনকে সঙ্গে আনলাম। স্যার বলেছিলেন এদের সঙ্গে কথা বলতে চান। আর যদি তোয়েবকে যতটা বুদ্ধিমান মনে করা হয়েছে ততটা বুদ্ধিমান সে না হয়, তখন সে কি করবে? ঘর অন্ধকার। বশির মোল্লা নিবিষ্ট মনে হাতের তালুতে পয়সা লুকানোর প্র্যাকটিস করে যাচ্ছেন। মাগরেবের আজানের পরই তোয়ব আলী ভিজতে ভিজতে এমভি সওদাগর লঞ্চে উঠে এলো। তার মুখ শান্ত, চলাফেরায় কোনো জড়তা নেই। বশির মোল্লা আনন্দিত গলায় বললেন, তোয়ব আসো, তোমার জন্যই অপেক্ষা। আমার দিকে তাকায় দেখো, পুরোপুরি ন্যাংটো হয়ে অপেক্ষা করছি। বলেই হা হা করে হাসল। তোয়ব বশির মোল্লার সামনে বসেছে। তার চোখে মুখে কোনো বিকার নেই। তাকে দেখে মনে হচ্ছে ন্যাংটো পুরুষ মানুষের সামনে বসে তার অভ্যাস আছে। বশির মোল্লা বললেন, তুমি যে চলে এলে, আজ তোমাদের খেলা নেই। তোয়ব বলল, আজ একটু দেরিতে খেলা শুরু হবে, রাত 8টায়। রাত 8টায় কেন? শেষ শো, এই জন্য রাত 8টা। মাইকে বলেছিল আর 1 সপ্তাহ চলবে। তোয়ব বলল, একটা ঝামেলা হয়ে গেল। বশির মোল্লা আগ্রহী গলায় বললেন, কি ঝামেলা? আমাদের মালিক হারুন সরকার মারা গেছেন। বলো কি, কখন মারা গেলেন? বিকেলে। ওনার ওয়ারিশানকে? উনি বিবাহ করেন নাই, ওনার আত্মীয় স্বজন কেউ নাই। তাহলে সার্কাসের মালিকানা এখন কার? তোয়ব জবাব দিল না। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরালো। বশির মোল্লা বললেন, আমার ধারণা এখন তোমার হাতে। আমার ধারণা কি ঠিক? তোয়ব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সার্কাস আগে আমিই দেখতাম, এখনো আমিই দেখব, তবে সার্কাসের মালিকানা আমার না। হারুন সরকার সার্কাসের মালিকানা 3 বোনকে দিয়ে গেছেন। বশির মোল্লা বললেন, কেন? তোয়ব বলল, কেন সেটা তো আমিও জানি না। হারুন সরকার জানতেন, ওনাকে জিজ্ঞেস করে এখন আর জানা যাবে না। তবে মেয়ে তিনটাকে খুব ছোটবেলায় উনি নিয়ে এসেছিলেন, খুব আদর করতেন। মেয়েরা জানে যে সার্কাসের মালিকানা তাদের? না, জানে না। এখনো কিছু বলি নাই। অতি উত্তম কাজ করেছো। সার্কাস যে উনি দিয়ে গেছেন, মুখে মুখে দিয়েছেন নাকি কাগজপত্র আছে? স্ট্যাম্প পেপারে দলিল করে দিয়েছেন। দলিল তোমার কাছে? জি। সঙ্গে আছে না সঙ্গে নাই? বশির মোল্লা সিগারেটের জন্য তোয়বের কাছে হাত বাড়ালেন। তোয়ব তাকে সিগারেট দিল। বশির মোল্লা সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, দলিল ছিঁড়ে ফেলো। তোয়ব বলল, এই কাজ তো আমি পারবো না। আমি যার নুন খেয়েছি, মরার আগের দিন পর্যন্ত তার গুণ গাইব। আপনি যদি সার্কাস কিনতে চান তাহলে এই 3 বোনের সঙ্গে কথা বলতে হবে। বশির মোল্লা সিগারেট হাতে এক দৃষ্টিতে তোয়েবের দিকে তাকিয়ে আছে। তোয়েব বলল, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন যেন আমার আগে কোনো মানুষ দেখেন নাই। বশির মোল্লা জবাব দিলেন না, চোখ ফিরিয়ে নিলেন না। তোয়েব বলল, আপনার বিরাট ব্যবসা বাণিজ্য, অনেক লোকজন আপনার জন্যে খাটে। এদের মধ্যে আমার মতো 2-4 জন অবশ্যই আছে যারা মালিকের জন্য জীবন দিয়ে দিবে। আছে না? আছে। স্যার, আমি উঠি। বশির মোল্লা জবাব দিলেন না। তোয়ব বলল, মালিকানা বদলের পর আজ প্রথম শো। স্যার যদি সময় করে আসতেন। আপনার জন্য একটা পাস নিয়ে এসেছি। তোয়ব আলী পাঞ্জাবির পকেট থেকে পাস বের করল। বশির মোল্লা হাত বাড়িয়ে পাস নিল। কিছুক্ষণের মধ্যেই দড়ির খেলা শুরু হবে। 3 বোন গ্রিন রুমে বসে আছে। 3জনই কাঁদছে। হারুন সরকার কখনো তাদের খুব কাছের মানুষ ছিল না। মানুষটা মারা যাবার পর তাদের কাছে মনে হচ্ছে মানুষটা আসলে তাদের খুব কাছে ছিল।
সমস্ত বিপদ আপদ থেকে তাদের আড়াল করে রেখেছিল। তাদের কখনোই কোনো সমস্যা হয়নি। সার্কাসের মেয়েদের সার্কাসের বাইরেও অনেক কুৎসিত কর্মকাণ্ডে জড়িত হতে হয়, তাদের কখনো হতে হয়নি। ঘন্টা বেজে গেছে, এক্ষুনি তাদের স্টেজে ঢুকতে হবে। জামদানি বড় বোনের দিকে তাকিয়ে বলল, বুবু, আজ অ্যাক্সিডেন্ট হবে, আমার পা কাঁপছে, আমি মাটির ওপর দাঁড়াতে পারছি না, দড়ির ওপর কিভাবে দাঁড়াবো? বুবু, ম্যানেজার সাহেবকে বলো আজকে শোটায় আমরা থাকবো না, আজ অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে, পা পিছলে আমি পড়ব, আমি পড়ে গেলে তোমরাও পড়ে যাবে। ম্যানেজার তোয়েব আলী ঘরে ঢুকলো, কঠিন গলায় বলল, দেরি হচ্ছে কেন? জামদানি বলল, আজ আমার পা কাঁপছে। তোয়েব বলল, কোনো ফাজলামির কথা আমি শুনতে চাই না, এক্ষুনি দড়িতে গিয়ে ওঠো। অ্যাক্সিডেন্ট হলে হবে, শো শুরু হয়েছে, শো বন্ধ হবে না, 1 মিনিটের মধ্যে আমি 3জনকে দড়ির ওপর দেখতে চাই। 3 বোন দড়ির ওপর উঠে এসেছে, 3জনেরই পা টলটল করছে, সবচেয়ে বেশি করছে জামদানির। তোয়েব আলী তাঁবুর বাইরে এসে সিগারেট ধরালো। সার্কাসের মালিকানা হস্তান্তরের খবর 3 বোনকে এখনো দেয়া হয়নি, শোর শেষে দেয়া হবে। 3 বোনকে সে বলবে, তারা যদি চায় তাহলে ম্যানেজারের দায়িত্ব সে পালন করবে, যদি না চায় সে দেশের বাড়িতে চলে যাবে, বিশ্রাম করবে। সার্কাসে ম্যানেজারই খুবই টেনশনের কাজ, এ টেনশন সে নিতে পারছে না। তাঁবু ভর্তি মানুষ, এরা মুগ্ধ হয়ে দড়ির দিকে তাকিয়ে আছে। 3 বোনের একজনের মনে হচ্ছে বারবার দড়ি থেকে পড়ে যাচ্ছে। একবার মনে হলো ছোট মেয়েটা বিদ্যুতের মতো এসে একজনকে ধরল, ছিটকে নিচে পড়া থেকে বাঁচল। নি পোর্টার হাসি মুখে ভিডিও করছে, আজ সে নিচ্ছে দর্শকদের রিয়াকশন। আজ তার মনে হচ্ছে সার্কাসের মেয়ে 3টির খেলার চেয়েও অনেক মজা দর্শকদের রিয়াকশন দেখা। নি পোর্টারের চেয়ারের পাশে দাঁড়ানো বৃদ্ধ এক ভদ্রলোক বলল, ও আল্লাহ, কলজা কাঁপতাছে, পইড়া যাইব তো। নি পোর্টার বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি ভয় পাবেন না, ওরা এক্সপার্ট, ওরা দড়ি থেকে পড়বে না, ওরা দড়ি থেকে পড়ে যাবার অভিনয় করছে। বৃদ্ধ বলল, জনাব, ভয় কাটতাছে না, আমি সমানে দুরূদ শরীফ পড়তাছি, আমি এরার পিতা, এরার মাতাকে সন্ধান করতে করতে এখানে আসছি। সবশেষে বড় মেয়েটা দেখতেছেন, তার নাম আসমানি বেগম, মেঝোটার নাম জামদানি বেগম, সবচেয়ে ছোটটার নাম মোসাম্মদ পয়সা কুমারী। জনাব কি বলেন, বড় ভয় লাগতাছে? নি পোর্টার বৃদ্ধের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বৃদ্ধ 2 হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। দর্শকদের ভেতর তুমুল উত্তেজনা। এখন শুরু হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অংশ, দড়ির ওপর দিয়ে ছোটাছুটি করা। সবচেয়ে ছোট মেয়েটা একা দড়ির ওপর দিয়ে দৌড়াচ্ছে, এক মাথায় যাচ্ছে, নিমিষের মধ্যে অন্য মাথায় চলে আসছে। সার্কাসের ব্যান্ড তুমুল বাদ্য বাজাচ্ছে। জমির আলী বিড়বিড় করে বলছে, আম্মাজি, মোসাম্মদ পয়সা কুমারী, নাইমা আসো, আমার বড় ভয় লাগতাছে গো মা।